শুকর উপদ্রব শুরু করেছে আমাদের বাগানে। আমি ওই শুকরগুলোর সম্বন্ধে কিছু বলতে চাই, যাদের কোনো কাজ নাই, কচু ক্ষেতের কচু ভাঙা ছাড়া। বাজে কথা বলেছেন তো বলতে থাকুক। আমি বলেছি না কচু ক্ষেতে শুকর পড়েছে, আমি শুকরের পর্যায়ে ধরি ওনাদেরকে। তো আরেকজন আছে ফ্রান্সে, খুব আরেকজন আছে একজন ওখানে কী বলে এটা একটা নাম, ওটা হলো কী বলে এটাকে, একটা না 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 একটা 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 জারজ মিল্টন আছে, জারজ মিল্টন, আমি সরি কথা বলে দিলাম, আমার এই অবস্থা থেকে বলা ঠিক হয়নি বোধ হয়। তবুও আমি বলছি, জারজ মিল্টন বকা দিয়েছে আমাকে, সেটাকে সমর্থন করেছে পিনাকি। অর্থাৎ জারজ মিল্টন যে ভাষা আমাকে বকা দিয়েছে, পিনাকি সমর্থন করেছে। আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের, একই গোত্রের সন্তান। কোনো ভদ্রলোককে এভাবে গালি দিতে পারে না। আমি ঢাকার মানুষ, আমি ইচ্ছে করলে ওরা যে ভাষা গালি দেয় তার চেয়ে জঘন্য ভাষা গালি দিতে পারি, কিন্তু আমার বাপ মা, আমার পরিবার এটা আমাকে শেখায় নাই। ওরা যেটা বলছে এবং বলেছে এটা ওদের পরিবার থেকে শেখানো, ওরা ওই পরিবার থেকে করে আসছে, শুকরের জাত। আমি সরি, আমি কথাগুলো বললাম বাধ্য হয়ে, যে আমি যে বলেছি আগে, আজকে বলি, এখন বললাম যে এখনও যে সংস্কারের কথা বলার কারণে আমি নাকি সংস্কার মানি না। আমি বলছি ওই সংস্কার মানি না যে সংস্কারটা দেশের মানুষের প্রয়োজন নাই। আমি সে কথা বলেছি। তারা যদি ভুল বুঝে এবং দরবেশের টাকা খেয়ে শরীর স্বাস্থ্য ভালো করে বিদেশে থেকে এই দেশের রাজনীতিবিদদের সম্বন্ধে উচ্চারণা করে, গালিগালাজ করে, এবং আমি আশ্চর্য হয়ে গেলাম। প্রথম গালিগালাজ শুরু করলো তারা আমাকে, তারপরে তারা শুরু করলো আমাদের সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল সাহেবকে, তারপর তারেক রহমান সাহেবকে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান। আমাদের বাংলাদেশের বাংলা ভাষায় একটা কথা প্রচলিত আছে যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমি কথাটা কেন বললাম, বাংলাদেশে আপনার 5 আগস্ট কিংবা জুলাই মাস, আরো যে মনে করেন এই যে একটা কুঠার নামে এত বড় একটা জঙ্গি হামলা আমাদের বাংলাদেশে হয়ে গেছে, এবং এখন পর্যন্ত এখন পর্যন্ত এই জঙ্গিবাদীরাই দেশটাকে চালাচ্ছে, তাই না? তো কেমন চালাচ্ছে সেটা আপনাদের চোখের সামনেই। এখন কথা হচ্ছে যে মির্জা আব্বাস তিনি আসলে হঠাৎ করে কেন এই কথা বলল। এই মির্জা আব্বাস তিনি হঠাৎ করেই আপনার ইলিয়াস, পিনাকি, আপনার কনক সরোয়ার কিংবা আরো আপনার মিল্টন না ফিল্টন, যাই হোক, এদের কথা তিনি বলতেছে কেন হঠাৎ করে বলেন তো? তিনি কিন্তু আপনার বকা পর্যন্ত দেয়, মানে ওনাকে নিয়ে নাকি গালিগালাজ করছে। এখন এই মির্জা আব্বাসের ফুল বক্তব্যটা হচ্ছে আপনার, আমি সংক্ষেপে বলবো, মির্জা আব্বাসের যে ফুল বক্তব্যটি সেটি হচ্ছে বাংলাদেশকে যারা নাকি প্রতিনিয়ত অস্থিতিশীল করতেছে, বাংলাদেশকে যারা নাকি বিদেশে বসে আপনার মানুষের টাকা উপার্জন করতেছে, মানুষের পকেট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই দেশটাকে আর অস্থিতিশীল করবেন না, কিংবা আপনাদের যদি টাকার প্রয়োজন হয় আমাদেরকে বলেন, আমরা সবাই মিলে চান্দা উঠিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তিনি আরো বলেন যে বাংলাদেশের সাথে কিংবা বিএনপির সাথে তারা যদি একের পর এক এইভাবে লেগে থাকে, কিংবা আজকে আমাকে গালি দিছে, তা আমাকে গালি দেওয়ার আগে আমাদের আরেকজন বিএনপি নেতা মির্জা ফখরুল সাহেবকেও এরা গালিগালাজ করছে। শুধু এটাই না, তারা বিএনপির যে তারেক রহমানকে পর্যন্ত গালিগালাজ করছে, মানে তার পরিবার প্রিয় জনকে নিয়ে পর্যন্ত এরা গালিগালাজ করে কিংবা উল্টাপাল্টা কথা বলে। তাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, আপনারা যদি নিজেদেরকে না শুধরে নেন তাহলে বাংলার মানুষ আপনাদেরকে শুধরে দিবে। বাংলার মানুষ কে বা কারা আপনাদেরকে শুধরাতে পারে, আশা করি এই বক্তব্যের পরেই আপনারা অনেকটা জানতে পারবেন। দর্শক বন্ধুরা, আমি মনে করি যে মির্জা আব্বাস আসলে তিনি হঠাৎ করে পিনাকি, আপনার ইলিয়াস, কনক সরোয়ার বা আরো যে বাজারা আছে, তো এদের এগেনস্টে আসলে কেন এই শক্ত অবস্থান? ওই যে বললো যে একে গালাগালি করছে, তাই না? তারপর হচ্ছে মির্জা ফখরুলকে গালাগালি করছে, আপনার বিএনপির যে নাকি সামনে প্রধানমন্ত্রী হবে যিনি হচ্ছে আপনার তারেক রহমান সাহেব, তাকে পর্যন্ত গালাগালি করে, বা তার পরিবারকে নিয়ে পর্যন্ত গালিগালাজ করে। মানে এই ধরনের গালিগালাজ যাতে না করে, কিংবা বাংলাদেশকে যারা নাকি বিদেশে বসে অস্থিতিশীল করতেছে তাদেরকে চরম একটা হুমকি দেয়। আপনি ধরে নিতে পারেন যে এই যে জঙ্গিবাদীরা বিদেশে বসে আমাদের বাংলাদেশকে আপনার প্রতিনিয়ত ভাই
অস্থিতিশীল করতেছে না? এরা দেশে আসে না কেন বলেন তো? আমি কিন্তু ভাই প্রায় প্রায় বলি যে এরা কেন দেশে আসতেছে না, কারণ এই অন্তর্বর্তীকালে সরকার এদের, তাই না, ডক্টর ইউনূস এদের, সমন্বয়করা এদের, উপদেষ্টারা এদের, সবই তো এদের ঘর থেকে আনা। তাহলে এরা কেন দেশে আসে না? আসতে পারে না একমাত্র এই বিএনপির জন্য। বুঝতে পারলেন? একমাত্র এই বিএনপির জন্য। আমি এতদিন আসলে খবরটা জানতাম, কিন্তু আমার কাছে কোনো এভিডেন্স ছিল না ভাই। কোনো এভিডেন্স ছাড়া তো আর এত বড় কথাটা বা তথ্যটা তো আর দেওয়া যায় না, বা দিলে আসলে কতটুকু গ্রহণযোগ্য হবে সেটাও তো বুঝতে হবে, তাই না? বিধায় আমি এতদিন যাবত এই তথ্যটা দিতে পারি নাই। তবে আজকে আর বলতে বাধা নাই। সেটি হচ্ছে এই জঙ্গিবাদীরা একমাত্র বিএনপির জন্যই তাদের নিজেদের পছন্দ মোতাবেক বা নিজেদের সরকার থাকার অবস্থায়ও তারা দেশে আসতে পারে না। কারণ তারা জানে যে আমরা যদি দেশে যাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমাদের হতে আশা করি বেশি একটা সময় লাগবে না। তারা জানে বিধায় তারা আসতে পারে না, এই বিএনপির জন্য আসতে পারে না। এই বিএনপি হচ্ছে এদের পথের সবচাইতে বড় কাঁটা, এর জন্যই তারা আসতে পারে না। দেখেন নাই এখন বিএনপির পিছনে লাগছে, আর বিএনপিও এদের পিছনে লাগছে। মানে এখন আপনার জঙ্গিবাদী আর স্বাধীনতাদের কামড়া কামড়ি বেশ ভালো জমবে, কারণ যেহেতু মাঠে বর্তমান আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ এদের এগেনস্টে কোনো পদক্ষেপ নিতে পারতেছে না। যদি আওয়ামী লীগ থাকতো তাহলে বিএনপির মতো এত মানে তুতু করে সময় নষ্ট করতো না। আওয়ামী লীগ জাস্ট একটা চুটকির মাধ্যমে সবকিছু মনে করেন ঠান্ডা করে ফেলাইতো। এটা আমি বিশ্বাস করি। এই ক্ষমতাটা আওয়ামী লীগের ভিতরে আছে, এই একতাটা কিংবা এই যে একটা মানে কাজের একটা গতি, এই গতিটা আওয়ামী লীগের ভিতরে আছে। তবে এই ক্ষেত্রে বিএনপি অনেক অনেক বেশি পিছিয়ে আমি মনে করি। যাই হোক দর্শক বন্ধুরা, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার পিনাকি আর ইলিয়াসকে চরম ভাবে দোলাই তো দিলই, উল্টো দিকে এদেরকে সাবধানতা করলো যাতে বাংলাদেশকে অস্থিতিশীল না করে। ভালো থাকবেন সবাই, এবং আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।